নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছাড়া এবং পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের দমন ছাড়া আর কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে সাফ জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশকে আশ্বস্ত করলেন সোমবার। ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে বিবাদের মূলেই রয়েছে সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং জল। এই তিন সমস্যা ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনায় এই তিন প্রধান বিষয় থাকা উচিত বলে মনে করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খোয়াজা। পাকিস্তানের বাওয়ালপুর এবং সে সঙ্গে মুরদিকেতে হামলার পরিবর্তে চিত্র ধরা পড়ল উপগ্রহ চিত্রে এবং পাশাপাশি পাসরুরে পাক বিমান প্রতিরক্ষা রেডার এবং বিমান ঘাঁটিগুলিতে ভারতের প্রত্যাঘাতী হামলার পরিবর্তে ছবিগুলি প্রকাশ এনেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ভারতের লড়াই জঙ্গিদের সঙ্গে, পাক সেনার সঙ্গে নয়, তবে জঙ্গিদের পক্ষ নেওয়ার পাপের ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে। ভারতের জবাবে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তার জন্য দায়ী পাকিস্তান। সাংবাদিক বৈঠকে সাফ জানিয়েছেন ভারতীয় সেনা। শুল্ক যুদ্ধে এবার সংঘর্ষ বিরতি করতে চলেছে আমেরিকা এবং চীন। দীর্ঘ আলোচনার পর সোমবার অবশেষে 90 দিনের জন্য শুল্ক কমাতে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্বাধীনতার লড়াই আরো তীব্র করল এবার বালুচ বিদ্রোহীরা। বালুচ লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের 51টি জায়গায় 71টিরও বেশি হামলা চালিয়েছে তারা। ভারতের কাছে সামরিক সাহায্যের আর্জি জানিয়েছে বালুচিস্তান আর্মি। সালের 22 মার্চ সমস্ত দেশের বিভিন্ন হাইকোর্টে স্বাধীনতার লড়াই আরো তীব্র করল বালুচ বিদ্রোহীরা। বালুচ লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে এই কথাই ঘোষণা করা হয়েছে 51টি জায়গায় 71টিরও বেশি হামলা চালিয়েছে তারা। তবে ভারতের কাছে সামরিক সাহায্যের আর্জি জানিয়েছে বালুচিস্তান আর্মি। 2025 সালের 22 মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাইকোর্টে অপরাধমূলক আপিল বিচারাধীন অবস্থায় রয়েছে এবং জানা গেছে যে 7,24,192টি অপরাধমূলক আপিল বিচারাধীন অবস্থায় রয়েছে। এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মামলাগুলিতে দ্রুত নিষ্পত্তি করার জন্য হাইকোর্টগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। ভারতীয় সেনার বক্তব্য উড়িয়ে পাল্টা দাবি করল পাকিস্তান সেনা। রবিবার রাতে পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই দাবি করেছেন। যুদ্ধবিরতি ঘোষণা হতে এবার দেশের শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। সোমবার বাজার খুলতেই অতীতের রেকর্ড ভেঙে এক ধাক্কায় 3000 পয়েন্টের বেশি বাড়ল সেন্সেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সব মিলিয়ে খুশি শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান এবং পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের নিশানায় ছিল করাচি বিমানবন্দর। নৌসেনার ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ জানালেন, 9 মে রাতে পাকিস্তান করাচি বিমানবন্দর ধ্বংস করে সরকারি নির্দেশের অপেক্ষায় প্রস্তুত ছিল নৌসেনা। তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয়ে এবার সাংবাদিকদের ফোন করছে পাকিস্তান গোয়েন্দারা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর, যার নম্বর 7340921702 থেকে ফোনটি করা হচ্ছে নম্বর জানিয়েছে এবং সে সঙ্গে সতর্ক করেছে কেন্দ্র। ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে বন্ধ করে দেওয়া দেশের 32টি বিমানবন্দর এবার খুলে দেওয়া হয়েছে। সোমবারই সেই বিমানবন্দরের পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে। অবিলম্বে বিমান পরিষেবা চালু করারও একটা নির্দেশ দিয়েছে ভারত বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান কর্মীদের এই সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছে। নাম পরিবর্তনের দাবিতে এবার হায়দ্রাবাদের করাচি বেকারির একটি শাখার আবার ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগ, বিজেপি নেতা কর্মীরা বেকারিটির সামনে করাচি নামটি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখান। তারপরে দোকানটি ভাঙচুর করা হয়।
আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। ধর্মীয় কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার। আফগানিস্তানের পূর্ণ প্রচার এবং পাপ প্রতিরোধ মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। তালিবানি ক্রীড়া মন্ত্রকও এই খবর নিশ্চিত করেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলনের সময় মানবতা বিরোধী কাজের দায়ে মামলায় তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। নার্সিং উত্তীর্ণদের চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা করা হচ্ছে এবং অর্থ দপ্তরের অনুমোদন ইতিমধ্যে পাওয়া গেছে। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে সোমবার আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সমস্ত নার্সিং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিলোনিয়া থানার মান্দারিয়া জঙ্গলে এক গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে। এক নাবালিকাকে 6 যুবক মিলে ধর্ষণ করেছে এবং যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার রাত নাগাদই এবং শনিবার রাতে শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো এক অভিযুক্ত পলাতক, তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গত দুদিনের ঝড় এবং শিলাবৃষ্টিতে মোহনপুর মহকুমার বামুটিয়া ও হেচামারা ব্লকের বহু পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের আক্রান্ত 725টি পরিবারের জন্য খোলা হয়েছে 4টি রিলিফ ক্যাম্প। মহকুমাবাসীর ক্ষয়ক্ষতির সমীক্ষা করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে মহকুমা প্রশাসন। ভারতের অপারেশন সিন্দুর 100% সফল হয়েছে। পাকিস্তান চরমভাবে নাস্তানাবুদ হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সন্ত্রাসবাদে পাকিস্তানের যোগ প্রমাণিত হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাবও প্রথম পাঠিয়েছে পাকিস্তান, জানিয়েছেন তিনি। $960 কেজি গাঁজা সহ উত্তরপ্রদেশের এক চালক ও সহচালককে গ্রেফতার করেছে উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশ। একটি লরিতে 10টি ইলেকট্রনিক ট্রান্সফরমারের ভেতরে লুকিয়ে রাখা গাঁজাগুলি পাচার করা হচ্ছিল, যার আনুমানিক বাজার মূল্য 3.5 কোটি টাকা। ভারত বিদ্বেষী পোস্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ফেসবুকে শেয়ার করার অভিযোগে জাহির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। সে দুর্গানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। জমি জবরদখল নিয়ে উত্তর ত্রিপুরায় সন্ধিবাসা কৃষ্ণ সিনহা ও প্রতিবেশী কামাল উদ্দিনের মধ্যে এক বিবাদ দেখা দিয়েছে। এই ঘটনায় প্রতিবেশী কামাল ও তার পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও দা লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলে থানায় মামলা করলেন কৃষ্ণ সিনহা। ত্রিপুরার বিশ্রামগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় এক পরিবারের 2 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন 75 বছরের বৃদ্ধ ও অপরজন 11 মাসের শিশু। অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত 3 জনের আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। আগরতলার হস্তশিল্প সেবা কেন্দ্রে নীতা আম্বানির স্বদেশ টিম ত্রিপুরার হস্তকারু ও হস্ততাঁত শিল্পীদের সঙ্গে একটি সেলার মিট সভা করে সোমবার। দেশ বিদেশের রাজ্যের কারুশিল্প বাজারজাতকরণে গুণগত মান বৃদ্ধির উপায় নিয়ে কারিগরদের সঙ্গে হয় বৈঠক। কমলপুর বাংলাদেশ সীমান্ত লাগোয়া মলয়া গঙ্গানগর সংলগ্ন হাওরের গর্তে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে এবং বয়সের ক্ষেত্রে জানা গেছে যে আনুমানিক 65 থেকে 70 বছর সেই বৃদ্ধের বয়স। তিনি স্থানীয় নন বলে ধারণা পুলিশের। বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।